আজকে ক্লাস 9-এর তোমার 2 নম্বর ভিডিও দ্রবণ চ্যাপ্টারে। আজকে প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের তোমার কোলয়েডীয় দ্রবণ প্রস্তুতি কী করে করবে। প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিতে হবে। এবার কেলাস কী জিনিস যদি বুঝতে হয় ডিটেল সলিড চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস 12-এর সলিড বলে চ্যাপ্টার আছে, আমার চ্যানেলে ঢুকবে এবং প্লে লিস্টে যাবে, সেখানে সলিড স্টেট অফ কেমিস্ট্রি ক্লাস 12, সেখানে দেখবে কেলাস নিয়ে ডিটেলস আলোচনা আছে। যদি ডিপলি বুঝতে চাও তাহলে প্রথম হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ক্লাস নেবো। সেই সোডিয়াম থায়োসালফেটের ক্লাসটাকে একটা বিকারে নিয়ে তাতে জল দেবো, জল দিয়ে বেশি পরিমাণে জল দিয়ে সেটাকে লঘু দ্রবণ তৈরি করতে হবে। তাহলে তৈরি করা হয়ে গেল এবং তাতে HCl যোগ করতে হবে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের তোমার কেলাস নিয়েছি, তাতে তোমার যোগ করা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেটা তৈরি হবে সেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, সালফার প্লাস SO2 হচ্ছে ওয়াটার। তাহলে এই যে সালফারের পিপিটি, SO2 পিপিটি, তাহলে এই যে সালফার উৎপন্ন হবে, এই সালফারটা কোলয়েড কণার আকারে প্রলম্বিত অবস্থায় থাকবে। তাহলে এটা তোমার কোলয়েড দ্রবণ তৈরি হয়ে গেল। এই যে মিসেল কী করে তৈরি করবে? মিসেল হচ্ছে কী জিনিস? তাহলে মিসেল বা মাইসেলও বলে, এটা কী জিনিস সেটার জন্য আবার বলছি ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি বলে চ্যাপ্টার আছে, সেটা সারফেস কেমিস্ট্রিতে। এই ক্লাসটা ছিল সলিডে, আর মিসেলটার ডিটেলসে আরও যদি ডিপে বুঝতে যাও তাহলে হচ্ছে সারফেস কেমিস্ট্রিতে দেখে নেবে। মিসেল হচ্ছে ব্যাপারটা বলি, সাবান বা ডিটারজেন্ট জাতীয় পদার্থকে জলে দ্রবীভূত করলে সাবানের অ্যাকচুয়ালি হচ্ছে কি সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম CF17H33CAA। তাহলে এর এই যে পার্টটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী হাইড্রোফোবিক, আর এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক বা জল আকর্ষী। এবার এইটাকে আবার এইভাবে লেখা হয় O-Na+, মানে হাইড্রোকার্বন পার্টটাকে এটাকে বলা হয় টেল পার্ট, আর তোমার এই পার্টটাকে বলা হয় হেড পার্ট, টেল পার্ট। তাহলে এটাকে তোমার সাবানকে বা ডিটারজেন্টকে জলে দিলে কী হবে, এই যে হাইড্রোফিলিক পার্টটা সেটা জলে তোমার এরকম ডিসোসিয়েট হতে থাকবে এরকমভাবে, মানে এটাকে এইভাবে লিখছি। এই যে একটা গাঢ়ত্ব একটা যে তৈরি হলো, এটা অ্যাসোসিয়েশন হলো, সংযোজন হলো, এই যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে মিসেল। এবং ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, মানে যে গাঢ়ত্বে এই মিসেলটা তৈরি হয় সেটাকে বলা হয় CMC বা ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন। এবার হচ্ছে দ্রাব্যতা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই সংখ্যাকে ওই উষ্ণতায় নির্দিষ্ট দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। তাহলে দ্রাব্যতার হচ্ছে কার? অ্যাকচুয়ালি দ্রাবের। তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় কিন্তু উষ্ণতা কিন্তু উল্লেখ থাকবে। কারণটা কি? অনেক সময় কোশ্চেন যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথাটা উল্লেখ থাকে কেন? কারণ উষ্ণতার পরিবর্তন হয়ে গেলে দ্রাবের দ্রাব্যতা পরিবর্তন হয়। উষ্ণতা পরিবর্তনে দ্রাবের দ্রাব্যতা বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে দ্রাব্যতার ওপর কী প্রভাব আছে উষ্ণতার? তাহলে পরের হচ্ছে কোনো তরলে কঠিনের দ্রাব্যতা উপর উষ্ণতার প্রভাব। কোনো একটা ধরো তরল দ্রাবক আছে, সেই তরল দ্রাবকে একটা কঠিন কোনো পদার্থ দ্রবীভূত করব, তার উপর উষ্ণতার কী প্রভাব আছে যদি দেখা যায়, তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে, কমতেও পারে, মানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। যদি যেমন ধরো জলেতে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে
জলেতে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে দ্রবণটা কী হয়? ঠান্ডা হয়। যোগ করলে দ্রবণটা ঠান্ডা হয়। এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে এর দ্রাব্যতা, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে। এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। আবার জলেতে, এটা তোমরা সবাই জানো যে কলিচুন বা চুন যেটা বলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণটা কিন্তু কী হয়ে যায়? গরম হয়। তাহলে এক্ষেত্রে কী হবে? উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। তাহলে যে ক্ষেত্রে কঠিন পদার্থ যোগ করলে দ্রবণটা ঠান্ডা হয় সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়বে, আর যে ক্ষেত্রে যোগ করলে দ্রবণটা গরম হয় সেক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। আর চাপের প্রভাব, এটা হচ্ছে উষ্ণতার প্রভাব। চাপের প্রভাব, যদি কঠিনের উপর চাপ বৃদ্ধি করা হয় তাহলেও কিন্তু কোনো প্রভাব হবে না, অর্থাৎ কোনো কঠিন দ্রাব্যের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। এটা হলো তাহলে কোনো তরলে কঠিনের দ্রাব্যতা। এবার বলি তরলে গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাব করে কী কী বিষয়? যে কোনো তরল দ্রাবকে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর প্রভাব করে বিষয়সমূহ। একটা দ্রাবকটা তাহলে তরল, কিন্তু দ্রাবকটা হচ্ছে কি? গ্যাস। প্রথম হচ্ছে উষ্ণতার প্রভাব। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কী হবে? হ্রাস পাবে। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পাবে। মানে হচ্ছে উষ্ণতার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় দ্রাব্যতা। এর কারণটা কি? উষ্ণতা বাড়ালে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় কেন? কারণটা হচ্ছে যখন উষ্ণতা বাড়বে তখন ওই যে গ্যাসীয় পদার্থটা আছে সেই গ্যাসীয় পদার্থের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি বেড়ে যাবে। তাহলে গতিশক্তি বেড়ে গেলে ওর সলিবিলিটি অর্থাৎ দ্রাব্যতা কিন্তু অটোমেটিক কমে যাবে। তাহলে এটা হচ্ছে উষ্ণতার প্রভাব। আর একটা হচ্ছে চাপের প্রভাব। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের তরলে কোনো একটা গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করতে চাইলে সেই গ্যাসীয় পদার্থের উপর চাপ যত বৃদ্ধি করা হবে তোমার দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে, অর্থাৎ W প্রপোর্শনাল P। কন্ডিশনটা কি? দ্রাবকটা নির্দিষ্ট আর একটা উষ্ণতা নির্দিষ্ট। এই যে W মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়েট ডিজলভ, মানে দ্রবীভূত গ্যাসের পরিমাণ। আর P মানে হচ্ছে প্রেশার অ্যাপ্লাইড অন দ্য গ্যাস, অর্থাৎ গ্যাসের উপর প্রযুক্ত চাপ। এইটাকে বলা হয় হেনরির সূত্র। যদি হেনরির ধ্রুবক, হেনরির সূত্রের লিমিটেশন বা সীমাবদ্ধতা এবং এই রিলেটেড অঙ্ক যদি দেখতে চাও তাহলে ক্লাস 12-এর সলিউশন অর্থাৎ দ্রবণ চ্যাপ্টার আছে, একবার দেখে নেবে। মানে এটা ক্লাস 9 দ্রবণ অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। তাহলে প্রথম বলি অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত দ্রবণ বলতে কি? ধরো 100 গ্রাম জলে ম্যাক্সিমাম হয়তো 30 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। চিনি দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হতে পারে। মানে কি? ম্যাক্সিমাম ওই পর্যন্ত চিনি দ্রবীভূত হতে পারে। এবার যদি ধরো 100 গ্রাম জলে, এবার যদি আমি 30 গ্রাম ম্যাক্সিমাম হতে পারে, যদি 100 গ্রাম জলে হয়তো 10 গ্রাম চিনি দ্রবীভূত করেছি, তাহলে এটা তো আরও চিনি দ্রবীভূত হতে পারে, মানে আরও চিনি দ্রবীভূত হয়ে দ্রবণটা কিন্তু স্বচ্ছই থাকবে। তাহলে যদি কম থাকে সেই দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। মানে তাহলে একটা দ্রাবকে ম্যাক্সিমাম যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে তার থেকে যদি কম দ্রাব দ্রবীভূত হয় সেটা দ্রবণটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত। তারপরে হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশন। মানে অসম্পৃক্ত ব্যাপারটা কি? তোমার ধরো পেটে যতটা খিদে আছে তুমি তার থেকে যদি কম খাও সেটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে
পেটে যতটা পরিমাণ খিদে আছে যদি ততটা পরিমাণে খাওয়া হয় সেটা হচ্ছে সম্পৃক্ত। তার মানে হচ্ছে ধরো 100 গ্রাম জলে সর্বোচ্চ 30 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে দ্রবণটা স্বচ্ছ অবস্থাতেই থাকবে ম্যাক্সিমাম পর্যায়ে। তাহলে যদি 30 গ্রামই থাকে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর একটা কি অতিপৃক্ত বা হাইপার স্যাচুরেটেড, অর্থাৎ ম্যাক্সিমাম 30 গ্রাম পর্যন্ত দ্রবীভূত হলে স্বচ্ছ থাকবে, কিন্তু তার থেকে যদি বেশি দেওয়া হয়, ধরো 50 গ্রাম চিনি দেওয়া হয়েছে, মানে 100 গ্রাম জলে হয়তো 50 গ্রাম চিনি দেওয়া হয়েছে, তাহলে কি হবে 30 গ্রাম পর্যন্ত দ্রবীভূত হয়ে তোমার স্বচ্ছ হবে, বাকিটা কিন্তু আবার এখানে কি হবে আর থিতিয়ে পড়বে, বাকিটা 20 গ্রামটা কিন্তু নিচে থিতিয়ে পড়বে। তাহলে এই যে দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার অতিপৃক্ত দ্রবণ। এবার এই যে থিতিয়ে পড়লে এটাকে তুমি বাদ দিয়ে বাকিটাকে যদি আবার ছেঁকে নেওয়া হয়, মানে উপরে স্বচ্ছ দ্রবণটাকে, সেই দ্রবণটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পৃক্ত দ্রবণ, কিন্তু টোটালটা নিয়ে ধরলে, মানে টোটালটা থিতিয়ে পড়াটাকে নিয়ে ধরলে সেটা কিন্তু অতিপৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত মানে যতটা ধরতে না থাকতে পারে তার থেকে কম হলে সেটা অসম্পৃক্ত, যতটা ম্যাক্সিমাম থেকে সমসত্ব স্বচ্ছ হয় সেটাই যদি থাকে সেটা সম্পৃক্ত, আর যদি তার থেকে বেশি থাকে সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে একটা ধরো অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, অসম্পৃক্ত দ্রবণকে কী করে সম্পৃক্ত করবে? খুবই সহজ ব্যাপার। ধরো 100 গ্রামে ম্যাক্সিমাম কী বললাম 30 গ্রাম ধরতে পারে, কিন্তু 10 গ্রাম দেওয়া আছে, তাহলে এই যে অসম্পৃক্ত হয়ে আছে তাহলে সম্পৃক্ত কী করে করবে? তাহলে 10 গ্রাম দেওয়া আছে আর 20 গ্রাম দিয়ে দেবো, মানে তাহলে দ্রাবের পরিমাণ বাড়াবো, দ্রাবের পরিমাণ বাড়ালেই সেটা কিন্তু আস্তে আস্তে সম্পৃক্ত দিকে যাবে। আর একটা ভাবে হয়, দ্রাবক যেটা আছে সেই দ্রাবকটাকে আমি সরিয়ে নিতে পারি, দ্রাবক যেটা আছে সেই দ্রাবকটাকে সরিয়ে নিলেও দ্রবণটা কিন্তু সম্পৃক্ত হবে। তাহলে অসম্পৃক্তকে দুরকমভাবে সম্পৃক্ত করা যায়, একটা হচ্ছে দ্রাবের পরিমাণ যোগ করে সম্পৃক্ত হতে পারে, আর একটা হচ্ছে দ্রাবক যদি আমি সরিয়ে নিই সেটাও সম্পৃক্ত হতে পারে। এবার একটা সম্পৃক্তকে কী করে অসম্পৃক্ত করা যাবে? মানে সম্পৃক্ত মানে একটা দ্রাবক, তাতে ম্যাক্সিমাম যতটা দ্রাব দ্রবীভূত হওয়া উচিত সেইটাই দ্রবীভূত হয়েছে, যদি দ্রাবটাকে সরিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সম্পৃক্তটা অসম্পৃক্ত হবে। আর একটা ব্যাপার, যদি আমি এখানে দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দিই, অর্থাৎ 100 গ্রাম জলে আমি কি বললাম ম্যাক্সিমাম 30 গ্রাম দ্রবীভূত হতে পারে সম্পৃক্ততে, তাহলে সেটা 30 গ্রামে দ্রবীভূত হয়ে গেছে। এবার আমি ধরো বাইরে থেকে আবার জল যোগ করে দিলাম, মানে 100 গ্রাম ছিল সেখানে আবার 50 গ্রাম জল যোগ করে দিলাম, তাহলে সেই দ্রবণটা কী হয়ে গেল? আবার অসম্পৃক্ত হয়ে গেল। আর অতিপৃক্তকে সম্পৃক্তকে যদি অতিপৃক্ত করতে হয়, তাহলে সম্পৃক্ত মানে 100 গ্রামে 30 গ্রামই আছে, এবার যদি আমি বাইরে থেকে আবার দ্রাব যোগ করে দিই, মানে আবার ধরো 20 গ্রাম দ্রাব যোগ করে দিলাম, তখন সেই দ্রবণটা কী হয়ে যাবে? অতিপৃক্ত হয়ে যাবে, কারণ ওই 20 গ্রাম যেটা যোগ করলাম ওটা তো আর দ্রবীভূত হবে না, ওটা কী হবে? নিচেই থিতিয়ে পড়বে, তাহলে সেই সম্পৃক্ত কী হবে? অতিপৃক্ত হয়ে যাবে তখন। মানে এটা তাহলে ইন্টারচেঞ্জ আসে যে একটা সম্পৃক্তকে কী করে অসম্পৃক্তকে সম্পৃক্ত, সম্পৃক্তকে অসম্পৃক্ত, সম্পৃক্তকে অতিপৃক্ত, অতিপৃক্তকে সম্পৃক্ত, এটা জাস্ট একটুখানি ভাবলেই খুব সহজ ব্যাপার।